বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল থাকছে। আসন পুনর্বিন্যাস করে এই সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। আসন পুনর্বিন্যাস নিয়ে একাধিক রিট আবেদনের শুনানি শেষে উচ্চ আদালত আজ এই রায় দেন। ইসি সম্প্রতি বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার সিদ্ধান্ত নেয়, অন্যদিকে গাজীপুরে একটি বাড়িয়ে মোট 6টি আসন করে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাগেরহাটের একাধিক সংগঠন ও ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। রায়ে উচ্চ আদালত বলেন, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে আইন ও সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি, ফলে ইসির সিদ্ধান্ত আইনসম্মত নয়। রায়ের ফলে বাগেরহাটে আগের মতো 4টি এবং গাজীপুরে 5টি আসনই বহাল থাকবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আমাদের আসন একটি বৃদ্ধি হয়নি, আমাদের আসন একটি কমেছিল, সেটা ফেরত পেয়েছি। নির্বাচন কমিশন প্রথম যেদিন বাগেরহাট 4টি আসনকে কর্তন করে 3টি আসন করেছিল, সেদিন থেকেই আমরা এর বিরুদ্ধে বাগেরহাটবাসী সোচ্চার হয়ে আন্দোলন করেছিলাম। জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় সঠিক রায় ছিল, সঠিক রায় হয়েছে। নির্বাচন কমিশন শুধুমাত্র বাগেরহাটের একটি সিটকে কমিয়ে গাজীপুরের একটি সিটকে বাড়িয়েছে। সুতরাং এটা পরিষ্কারভাবে 2021 সালের যে আইন, সে আইনের লঙ্ঘন ঘটেছে। এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। পাশাপাশি ফ্যাসিবাদী শক্তি আবার মাথা চড়া দিতে পারে বলে মনে করছেন তারা। তবে সরকার সব দল নিয়ে আবার আলোচনায় বসলে সংকট সমাধান সম্ভব বলেও মত তাদের। জুলাই ছাত্র জনতার রক্তাক্ত প্রতিরোধে আওয়ামী সরকারের পতনের পর সংবিধান সংস্কারে প্রস্তুত হয়েছে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সবচেয়ে বেশি আলোচনা হয় পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে। এ নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন না হওয়ায় নিম্নকক্ষে পিআরের দাবিতে রাজপথে নামে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। এই অবস্থায় দলগুলোকে 1 সপ্তাহ সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এরপরও হয়নি ঐকমত্য। বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক সংকটের সুরাহা না হলে নির্বাচন ঝুলে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কোন ধরনের সমাধানে না পৌঁছে তাহলে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন আস্তে আস্তে অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। সকলে চাচ্ছে ইলেকশন হোক, এবং যার ফলশ্রুতিতে এখনো সময় আছে। সরকার সবাইকে নিয়ে বসলে আমি মনে করি যে একটা সমাধান হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এছাড়াও জুলাই আন্দোলনের সব অর্জন বৃথা যাওয়ার পাশাপাশি পরাজিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। এই সংকটের যদি সমাধান না হয়, তাহলে আমাদের যে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা, সেটি একদিকে যেমন ব্যর্থ হবে, অন্যদিকে যে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, তারা এ ধরনের যদি সমস্যা তৈরি হয়, তারাও যে সুযোগ নিতে পারে এবং সেক্ষেত্রে দেশে যে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, সেটিও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হবে। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো দ্রুত সমঝোতায় না আসলে নিজেদের মতো সিদ্ধান্ত নেবে বলেও জানায় অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে না হওয়ায় জুলাই সনদ বাস্তবায়নে সরকার নিজ থেকে একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার অবস্থান স্পষ্ট করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান এখনো জানায়নি। যেহেতু 7 দিন পার হয়ে গেছে, সরকার এখন নিজস্ব সিদ্ধান্ত জানাবে। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে দৃঢ়তার সঙ্গে হাঁটছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এখন নানাভাবে পানি খোলা করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকার সর্বোচ্চটা দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। তারপরেও পরিস্থিতি বাধ্য করলে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখাতে হবে বলেও মন্তব্য উপদেষ্টার। অনেক ক্ষেত্রে তো ঐক্যমত হয়েছে, যে জায়গাগুলোতে ঐক্যমত নেই সেগুলোতে রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একসাথে বসে একটা ঐক্যমতে এসে সরকারকে জানায়। যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে
তাহলে সরকার অবস্থান নেবে। এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। ৭১ গণহত্যায় সহযোগীদের সাথে কোনো আপোষ নয়, তার আগামী নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত বলেও জানান তিনি। সকালে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা ৭১-এর হানাদারদের সাথে মিলিত হয়েছিল তাদের সাথে এদেশের মানুষ আপোষ করবে না। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ করতে হবে তো। নির্বাচন বানচালের চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি আরো বলেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে এদেশের মানুষের সর্বনাশ হওয়া। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জুলাই আন্দোলন শুধু ৩৪ দিনের আন্দোলন ছিল না, এটা ছিল দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফসল। আমরা কেন ৩৬শে জুলাই কেন করেছি, আমরা কেন ৫ই আগস্ট, এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। গণ অভ্যুত্থানের কৃতিত্ব শুধুই ছাত্রদের নয়, এমনটাও মন্তব্য করেন ডক্টর মঈন খান। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা জানায় প্রসিকিউশন। সোমবার আবু সাইদ হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি রেকর্ড করা হয়। এ নিয়ে ১২তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি গুলিবিদ্ধ আবু সাইদকে হাসপাতালে নিতেও সাহায্য করেন। জবানবন্দিতে আকিব রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ কয়েকজনকেও অভিযুক্ত করেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য নেওয়া হয়। আবু সাইদ হত্যাকাণ্ডের 2টো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে। ৬২ জন সাক্ষী আছে, আজকে 12 নম্বর সাক্ষী হয়েছে। আমরা আশা করছি যে 30 থেকে 35 জন সাক্ষী দিয়ে মামলা ক্লোজ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন ঢাকা 12 আসনের ধানের শীষ প্রার্থী সাইফুল আলম নীরব এবং তার কর্মী সমর্থকেরা। বিকেলে রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে মিছিলটি শুরু হয়ে ফার্মগেট, বাংলা মোটর, মগবাজার হয়ে 7 রাস্তায় এসে শেষ হয়। এ সময় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে কর্মীদের উদ্দেশ্যে নীরবে বলেন, নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে নাগরিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। ফিল্ম স্টাইলে দিনে দুপুরে প্রকাশ্যে খুন হলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা সহ একাধিক মামলার আসামি তারিক সাইফ মামুন। পুলিশ বলছে নিহত সাইফ মামুন পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের সদস্য। নিহতের পরিবার জানায় সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। দেখে সিনেমার দৃশ্য মনে হতে পারে,
তবে আদতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় একাধিক হত্যা মামলার আসামি তারেক সাইফ মামুনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাইক থেকে নেমে দুই সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে জনবহুল এলাকায়। প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায় একটি হত্যা মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন তিনি। কোর্টে হাজিরা দিতে আসছিল, আমরা বাসায় ছিলাম, তার ফ্যামিলির সাথে ফোন আসছে তার ওয়াইফের কাছে, তার ড্রাইভার ফোন করছে, হ্যাঁ, যে ভাবি বাইরে গুলি করছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে, আমি ঢাকা মেডিকেল যাইতেছি, আপনারা আসেন। পুলিশ জানিয়েছে নিহত মামুন একাধিক হত্যা মামলার আসামি। ইমন মামুন বাহিনী নেতৃত্ব দিতেন। হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করা হয় এবং দুজন অস্ত্রধারীকে দেখা গেছে। আমরা এই ঘটনার তদন্ত আরম্ভ করেছি। ইতিমধ্যে যারা ঘটনার সাথে জড়িত এবং এটার কারণ কি সেগুলা জানার জন্য কাজ করছি। নিহত মামুন ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি। এর আগে 2023 সালেও তাকে হত্যার চেষ্টা করে তার প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 21 নভেম্বর থেকে স্কুলে শুরু হচ্ছে ভর্তির আবেদন, চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে। এবারও ভর্তি ফি সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছরও একই পদ্ধতিতে হবে। খসড়া নীতিমালা অনুযায়ী আগামী 21 নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে লটারি কার্যক্রম পরিচালনা করবে। 14 ডিসেম্বর লটারি হবে। আগের নীতিমালা অনুসারেই আমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করব এবং লটারির মাধ্যমেই করব। আমরা আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই লটারি প্রক্রিয়া সম্পন্ন করব। এবার রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। আংশিক এমপিওভুক্ত ভর্তি ফি নিতে পারবে 8,000 টাকা। তবে ইংরেজি ভাষণে ভর্তি ফি 10,000 টাকা। মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে 500 টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় 1,000 টাকা, মহানগর এলাকায় সর্বোচ্চ 3,000 টাকা। এদিকে ফি নির্ধারণ করা থাকলেও প্রতি বছরই অনেক নামী স্কুল অতিরিক্ত ফি আদায় করে বলে অভিযোগ অভিভাবকদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে করে অতিরিক্ত ফি না নিতে পারে সেজন্য মন্ত্রণালয়কে মনিটরিংয়ের মাধ্যমে মাঠে থাকতে হবে এবং এটাকে ভালোভাবে মনিটরিং করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে যদি সরকারি নীতিমালা কেউ অনুসরণ না করে, আমাদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা অধিদপ্তরের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রম শুরুর সম্মতিপত্র পেয়েছে একীভূত হওয়া 5 ব্যাংক। আরটিএসসি থেকে অনুমোদনের পর চূড়ান্ত লাইসেন্স পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরেই দেশের সবচেয়ে বড় ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হবে। ইতিমধ্যে ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে। দুর্বল 5 ব্যাংক একীভূত হয়ে আসছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক অবস্থায় 20,000 কোটি টাকা দেওয়া হবে নতুন এ ব্যাংকে। প্রথমে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, তবে বড় আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন, তা কোন প্রক্রিয়ায় পাবেন তা নির্ধারিত হবে ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ইসলামী এই 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় 1,42,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে 1,93,000 কোটি টাকারও বেশি। সরকার ঘোষিত অর্থ ছাড়ের পরপরই ক্ষুদ্র আমানতকারীরা টাকা তুলতে পারবেন। 2 লক্ষ টাকা করে আইনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হবে। তবে অনেকের অনেক বেশি পরিমাণ কর্পোরেট যে ডিপোজিট আছে সেটা যদি আমলে নাও নেই, পার্সোনাল পর্যায়ে যে ডিপোজিট তার মাত্রাও 1-2 কোটি টাকা করে প্রচুর মানুষের রয়েছে।
সে 1-2 কোটি টাকার বিপরীতে 1-2 লক্ষ টাকা খুবই নেগলিজেবল অ্যামাউন্ট। কর্মকর্তারা জানান, নতুন ব্যাংকের জন্য ইতিমধ্যেই LOI দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন RGSC থেকে অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে পাঠালে ব্যাংক পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পাওয়া যাবে। RGSCর অধীনে কোম্পানি হবে, কোম্পানির ফরমেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তারা বলবে, মালিকানা কী হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আইন অনুযায়ী 5 ব্যাংকে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার শূন্য হওয়ার পাশাপাশি তাদের কোনো সুরক্ষা দেয়া হবে না। তবে সরকার চাইলে বিনিয়োগকারীদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের পরিবেশ এখনো বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। তার মতে এই বিষয়ে উন্নতির সুযোগ রয়েছে। অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার কারণ বলে মনে করেন তিনি। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ। শুরুতে বাংলাদেশ ইতালির সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার উপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা। দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বলেন, বিদেশি বিনিয়োগের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি, তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়। I think that the local environment, as you know, must be conducive to foreign investments. বিদেশি বিনিয়োগ আকর্ষণ এসব প্রচেষ্টা যেন নির্বাচনের পরে অব্যাহত থাকে, এটাই আমার আশা। কারণ বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না। স্থানীয় শাসন ব্যবস্থা, আইন, নিয়মকানুন এসব গুরুত্বপূর্ণ। এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। আন্তোনিও আলেসান্দ্রো আরও বলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি। This is an abuse of the system, of the asylum system. এটি মূলত নির্ভর করে আস্থার উপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্টের র্যাঙ্কিং এর জন্য ক্ষতিকর। Passport ranking depends on you, depends on Bangladesh. বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন রাষ্ট্রদূত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।